মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বসুন, বলুন কি সমস্যা? নমস্কার ডাক্তারবাবু, আমরা মালিনী ব্যানার্জির রেফারেন্সে এসেছি। কি নাম বললেন? মালিনী ব্যানার্জি, আপনি তো চিনেন নিশ্চয়ই, উনি রেফার করলেন। রিলেটিভ। আচ্ছা বলুন কি করতে চান? ডক্টর, আপনি তো বুঝতেই পারছেন, দেখুন কি অবস্থা। এতদিন ধরে আমি এটা নিয়েই চলছি, কিন্তু এখন বাচ্চার স্কুলে এত প্রবলেম হয়, এত হিউমিলিয়েশন। আমি এইটা রিমুভ করে, আমি শুনেছি আপনি তো ভগবান, আপনি যদি আমাকে দীপিকা পাডুকোনের মতো সুন্দরী করে দেন, আমি আর জাস্ট কিচ্ছু চাই না। কি মুশকিল, একেবারে দীপিকা পাদুকোন? বাচ্চাদের স্কুলে তো হই হই পড়ে যাবে। দাঁড়ান দেখছি কি করতে পারি। আচ্ছা এদিকে একটু আসুন তো। দেখো মেকআপ করা আছে, উঠে না যায়। মেকআপটা দেখে খুব ব্যথা, খুব ব্যথা। কি বলবো ডক্টর, যদিও দেখে বোঝা যায় না, আমার অনেকটাই তো বয়স হয়েছে, দাঁতে একটু প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে, খুব ব্যথা। হ্যাঁ হয়ে যাবে। একদম দীপিকা পাডুকোনের মতো না? না তা হয়তো হবে না, তবে আপনাকে আপনার মতন সুন্দর করে দেবো। বেশ তাহলেই হবে। কত টাকা লাগবে? দেখুন এটা তো অনেক বড় সার্জারি, এই 20 লাখের মতন। 20 লাখ? এত বাজেট? দেখুন নতুন মুখ, নতুন জন্মের মতন, এটুকু তো লাগবেই। এবার দেখুন আপনারা কতটা কি পারবেন। ঠিক আছে, আমাদের একটু কষ্ট হবে। রাজি। ডক্টর, আপনি যদি আমাদের একটু ছবি দেখাতেন আমাদের খুব সুবিধে হতো, কারণ এতগুলো টাকার ধাক্কা বুঝতেই পারছেন। আপনার নাম ডাক নিয়ে আমার কোনো প্রশ্নই নেই, প্লাস মালিনী ব্যানার্জি পাঠিয়েছেন। দাঁড়ান ফাইলটা দেখাচ্ছি। এই নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখুন এর আগে এরকম ছিল, এখন এরকম হয়েছে। এটা হলো অ্যাক্সিডেন্ট কেস, আর এইটা হচ্ছে বার্ন কেস, বুঝলেন তো? আর এই যে ভদ্রমহিলা, ইনি এনার নাক নিয়ে কিন্তু প্রচুর ওয়ারিড ছিলেন, তিনবার নাকের সার্জারি করিয়েছেন। নাইস। বলছি ডক্টর, আপনি মালিনী ব্যানার্জির বৌমার সার্জারি করেছিলেন না? হ্যাঁ, ওনার ছবি যদি একটু দেখাতেন তাহলে খুব সুবিধে হতো। আর অ্যাকচুয়ালি আমরা এতবার ওনাকে চোখের সামনে দেখেছি, আই রিমেম্বার হার ফেস, তো এখন কেমন দেখতে, মানে বুঝতে সুবিধে হতো আর কি। আপনাকে এসব কে বললো? মালিনী ব্যানার্জি, অবভিয়াসলি মালিনী ব্যানার্জি বলেছেন। সেই জন্যই তো আপনার কাছে আসা, যদি ওনার ছবিগুলো একটু দেখাতেন তাহলে খুব সুবিধে হতো। উনি অ্যাকচুয়ালি আমাদের এত ক্লোজ, আপনি যদি কিছু মাইন্ড না করেন তাহলে যদি একটু দেখান ছবিটা। না এটা আমার এথিক্সে আটকে যাবে। দেখুন ডক্টর, আমরা যদি আপনাকে জিজ্ঞেস না করতাম তাহলে আপনার এথিক্সে আটকানোর কথা ছিল, কিন্তু আমরা তো সব জানি, উই আর সো ক্লোজ, জানি বলেই জিজ্ঞেস করছি। আপনি যদি দেখান খুব ভালো হয়, বুঝতেই পারছেন আমার হাজবেন্ডের জন্য এতগুলো টাকার ধাক্কা, প্লিজ দাঁড়ান না। দাঁড়ান দেখাচ্ছি। এই নি, এটা দেখুন। আগে এইরকম অবস্থা ছিল, আমি এখন এরকম করেছি। ইনি হলেন মালিনী ব্যানার্জির ছেলের বউ। তবে ওনাকে যখন নিয়ে আসা হয়েছিল ওনার মুখ কিন্তু একেবারে থেতলে গেছিল। এখন আমার হাতের জাদুতে এরকম সুন্দরী হয়ে উঠেছে। হ্যাঁ, বুঝতেই পারছি। আচ্ছা, এক্স্যাক্টলি কি হয়েছিল? দেখুন তা ঠিক বলতে পারবো না, অ্যাক্সিডেন্ট বোধহয়। আপনারা মালিনী ব্যানার্জির এত পরিচিত, তাই কিন্তু আমি এত কথা বললাম। আচ্ছা ছবিটা দিন। হ্যাঁ, এইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেনই না। আচ্ছা ডক্টর, আমি যেটা নিয়ে একটু কনসার্ন ছিলাম,
বলছি এইসব পার্মানেন্ট তো, মানে এর পরে কোনো সার্জারির পরে অসুবিধা হবে না তো? কি যে বলছেন, দীপিকা পাদুকোণ থেকে দুম করে আলিয়া ভাট হয়ে যাবেন, তা হয় নাকি? মালিনী ব্যানার্জির ছেলের বউরে তো আমি অপারেশন করিয়েছি, আপনি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন না কোনো রকম অদল বদল হয়েছে কিনা। ও এক্স্যাক্টলি কতদিন আগে হয়েছে? দেখুন এগুলো কিন্তু পার্সোনাল ডিটেলস। না মানে বুঝতেই তো পারছেন অনেকগুলো টাকার ব্যাপার, তো আপনি যদি মানে না বলেন আর কি কতদিন আগে হয়েছিল, তাহলে আমরা কি করে বুঝবো বলুন তো? মানে সামনে তো কোনো উদাহরণ নেই, তাই না? সেই জন্য বলছি আর কি। এই ধরুন দোলের কিছুদিন পর পরই আর কি। তার মানে তো অনেক দিনই হয়ে গেছে, অনেক দিন আগে হয়ে গেছে। তবে হাত জসটা ভাবতে পারছেন তো? দেখুন তা আপনারা কবে অপারেশন করাচ্ছেন? আমাকেও তো প্রিপারেশন নিতে হবে, তাই না? এই তো নেক্সট মান্থেই। আসলে টাকা পয়সার ব্যাপার বুঝতেই তো পারছেন, না আমরা জোগাড় করেই চলে আসবো নেক্সট মান্থেই, শিওর। হ্যাঁ হ্যাঁ শিওর। তা আপনাদের নামটা? আমার নাম নবনীতা সরকার আর উনি রজত সরকার, আমার রজত হাজবেন্ড। সরকার। আমরা উঠি তাহলে? হ্যাঁ আসুন, কোনো অসুবিধা নেই। সামনের মাসে আসবো। হ্যাঁ চলো বেবি। তিতির শান্ত হও, সামলাও নিজেকে। আমি ভাবতে পারছি না সম্রাট, আমি আমার দিদিকে খুঁজে পেয়েছি ফাইনালি। আমার দিদিকে আমি খুঁজে পেয়েছি। তিয়াই আমার দিদি তো। আমার প্রথম দিন থেকে সন্দেহ হয়েছিল, দেখো সব হিসেব মিলে যাচ্ছে। দোলের দিন থেকে দিদি মিসিং, আর দোলের পরেই অপারেশন হয়েছে। আমার প্রথম দিন থেকে সন্দেহ হয়েছিল। ওই দিয়া যখন প্রথমবার এসেছিল না, রুমালটা পড়ে গিয়েছিল, আমি যখন ওর হাতে রুমালটা তুলে দিলাম, এটা আপনার? ও হ্যাঁ, আমার গায়ে কিরকম একটা কারেন্ট খেলে গিয়েছিল। তারপর ও চিকের পোলাও বানালো, আমাকে জোর করে খাইয়ে দিয়েছিল। তখন আমার বারবার ওর সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার খুব চেনা কেউ। তাও চিনতে পারলাম না। দেখো আমার দিদিকে চিনতে পারলাম না, ও আমায় চিনতে পারলো না। আমরা এক হাতটা এক প্রাণ, তাও কেন চিনতে পারলাম না বলো তো? তুমি তিতির প্লিজ এখন একটু শান্ত হও, এরকম করো না, একটু শান্ত হও। আমি বুঝতেই পারছি না, আমি হাসবো না কাঁদবো, আমার কি করা উচিত আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখো দিদির এই সব প্রশ্নের উত্তর আমার মনে হয় একজন দিতে পারে, সেটা হচ্ছে দোয়েল। কিন্তু আমার কাছে একটা জিনিস পরিষ্কার নয়, আমি ধরে নিলাম দোয়েলের অ্যাক্সিডেন্টই হয়েছে। যদি অ্যাক্সিডেন্টই হয়ে থাকে তাহলে মালিনী ব্যানার্জি কেন এত পয়সা খরচ করে দোয়েলের অপারেশন করবে? আমি তো সেটা বুঝতে পারছি না। এক্স্যাক্টলি, মালিনী ব্যানার্জি কোনো রকম ভাবে দিদির প্লাস্টিক সার্জারি করে দিদিকে আমাদের এগেইনস্টে ইউজ করতে চাইনি তো। তুমি কিন্তু হিসেব মিলছে না জানো তো। মালিনী ব্যানার্জি যদি মুখটা চেঞ্জও করিয়ে দেয়, তাহলে মানুষটাকে চেঞ্জ করলো কি করে? দিদি বেঁচে আছে অথচ আমাকে একবার বললো না। কিছু আমার কাছে আরেকটা জিনিসও পরিষ্কার নয়, দোয়েল দিয়া সেজে কেন এই বাড়িতে এলো? মানে দোয়েল দিয়া সেজে কেনই বা জয়কে বিয়ে করলো? বুঝতে পারছি না সোমরাজ, এই সব কিছু না খুব খুব ঘোরালো বিষয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।